আওয়ামী লীগ হচ্ছে একটা আতঙ্কের নাম। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে ব্যাক করে এবং ওনার নেতা কর্মীরা তাতে যেভাবে একটা উজ্জীবিত হয়ে পথে নামবে বা ইয়ে করবে, এই পুলিশ আর এই ইয়ে দিয়ে আপনি তাকে সামাল দিতে পারবেন? আপনি তো মাইনাস আওয়ামী লীগই দেশ সামলাইতে পারতেছেন না, আইন শৃঙ্খলা সামলাইতে পারতেছেন না, কোনো কিছুই সামলাইতে পারতেছেন না। তো প্লাস আওয়ামী লীগ যখন মাঠে বিরোধী দল হিসেবে থাকবে, অবস্থা কি দাঁড়াবে আপনি একটু মানুষ পটে কল্পনা করেন তো। আমি এটুকুই বললাম। যে শেখ হাসিনা ফিরবেন, ডিসেম্বরে ফিরবেন, সদল বলে ফিরবেন। আপনিও এই বিষয়ে কথা বলেছেন। আসলে কি ফেরাটা বাস্তবতা সম্পন্ন, মানে যে পরিস্থিতি দেখছেন দেশে, তাতে কি শেখ হাসিনার ফেরার প্রক্রিয়া কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনি একজন আইনজীবীও বটে, আসলে এখানে একটা প্রক্রিয়াগত ব্যাপারটা কেমন সেটি একটা বিষয়, এবং তিনি যদি সত্যিই ফেরেন সেটি কি দেশের জন্য ভালো হবে? দেখুন, আমি আপনাকে বলি, আমি কিন্তু এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি এবং প্রতিবারই আমি বলেছি যে আমার সাধারণ জ্ঞান বা কমন সেন্স যেটা, সেটা বলে যে উনি ফিরবেন। কেন ফিরবেন? উনি যদি না ফেরেন তাহলে এই দলটি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। অলরেডি দলের নেতাকর্মীরা ভীষণ রকম মানে দুর্দশার মধ্যে আছে। আমি তৃণমূলের কথা বলছি, নেতাকর্মী বলতে কিন্তু মন্ত্রী এমপিদের কথা বলছি না। তৃণমূল একদম মানে খুবই দুর্দশার মধ্যে আছে। এক, দুই হলো, আল্লাহ না করুক ওনার বয়স হচ্ছে, উনি যদি দেশের বাইরে মারা যান, পৃথিবীর অন্য কোনো দেশে মারা যান, বাংলাদেশের বাইরে, তাহলে দ্যাট উইল বি দি এন্ড অফ দ্য স্টোরি। এবং ইতিহাসে শেষ হিসেবে লেখা থাকবে যে উনি একজন পলাতক প্রধানমন্ত্রী, স্বৈরাচার প্রধানমন্ত্রী হিসেবে ওনার মৃত্যু হয়েছে। এই বাস্তবতাটা উনি মানবেন কিনা, এই চয়েসটা ওনাকে নিতে হবে। স্পষ্ট তার জন্য, তার দলের জন্য তার ফেরাটা জরুরি, কিন্তু ফেরাটা বাস্তবতা সম্পন্ন কিনা। এখন রাজনীতিতে না আপনাকে কেউ জায়গা করে দেবে না। রাজনীতিতে সুসময় আসবে তবে আমি ফিরবো, এটা বোধহয় কাজ করে না। সুসময়টা বা রাস্তাটা আপনাকেই তৈরি করতে হবে, এটাই হচ্ছে বাস্তব। হ্যাঁ, তো আমার মনে হয় যে সেই জায়গা থেকে আমার যতদূর মনে হয় যে এটা আমি আপনি যতটা না বুঝবো, তার চেয়ে যিনি দলের প্রধান শেখ হাসিনা এবং যার রাজনৈতিক অভিজ্ঞতা আপনার আমার চেয়ে কয়েক গুণ বেশি, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, বিরোধী দলে থাকার অভিজ্ঞতা, সরকারি দলও না বিরোধী দলও না মাঠের বিরোধী দল হিসেবে অভিজ্ঞতা, সবকিছুই আমাদের চেয়ে অনেক বেশি। তো এই ক্যালকুলেশন যেটা আপনার আমার আছে, তার চেয়ে বেটার ক্যালকুলেশন নিশ্চয়ই তার কাছেও আছে। এবং আরেকটা যেটা ব্যাপার, যে এই দেশটার পেছনে ওনার ফ্যামিলির যে একটা বিরাট ত্যাগ, 15 অগস্টের কথা আমি বলছি, এবং বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে তাদের দলের এবং তার তার পরিবারে তার পিতার যে অবদান, সেগুলোকে যদি ধরে রাখতে হয় তাহলেও কিন্তু ওনাকে ফিরতে হবে। আর ফেরাটা শেখ হাসিনার জন্য যতটা প্রয়োজন, মানে এই সকল কিছু বিবেচনায়, ওনার মন্ত্রী এমপি তাদের জন্য কিন্তু এটা অত প্রয়োজন না। মন্ত্রী আসবে, মন্ত্রী যাবে, কিন্তু শেখ হাসিনার জন্য তার পরিবারের সম্মান, তার দলের অস্তিত্ব, তার নিজের ত্যাগ, তার নিজের সংগ্রাম, তার নিজের দলে থাকা, মানে সরকারে থাকা, বিরোধী দলে থাকা, সকল কিছু, তার 46 ইয়ার্স এর যে হিস্ট্রি, তার নিজের সকল কিছুর বিবেচনায় কোনো কেউ যদি নাও আসে, শেখ হাসিনার সম্ভবত আমার যেটা হিসাব যে উনি হয়তো আসবেন। আচ্ছা, কিন্তু আসার কোনো প্রক্রিয়া, মানে সেটা আমি আমার অনুষ্ঠানে আওয়ামী লীগের অনেক নেতারাও কথা বলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারাও আসলে বলতে পারেন না যে কিভাবে। জিজ্ঞাসা করলে কখনো কখনো বলেন টাইম উইলসে, কোনো প্রক্রিয়া আসলে বোঝা যাচ্ছে না। না না, এটা না বোঝার কি আছে তাও আমি বুঝতে পারছি না। বাংলাদেশ সরকার তো ব্যাকুল, তারা ভারতেও যাবে না যদি না শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হয়। তার মানে ভারত, মানে তার মানে পথ চেয়ে আছে, বাংলাদেশ সরকার রীতিমতো পথ চেয়ে আছে যে কবে শেখ হাসিনা আসবেন। তো আর শেখ হাসিনাও বলছেন যে তিনি বাংলাদেশে ফিরবার জন্য ব্যাকুল হয়ে আছেন। তো দুই তরফই তো ব্যাকুল, তাহলে অসুবিধা কি?
আরেকটা খুব কিন্তু উদ্ভট এই যে কথা, ডক্টর বিএনপি সাহেব অবশ্য বলেছেন, তিনি ডক্টর সাহেব মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা তিনি বলেছেন যে তারা চায় ধরে নিয়ে আসতে, বেঁধে নিয়ে আসতে, কিন্তু শেখ হাসিনা এখন বলছে তিনি নিজেই ফিরতে চান, আত্মসমর্পণ করতে চান। মানে হয়তো এটি তাদের পছন্দ হচ্ছে না যে তিনি আত্মসমর্পণ করতে আসবেন, তারা ধরে বেঁধে নিয়ে আসতে চায়। এবং এখন এই জন্যই হয়তো ভারতকে বারবার অনুরোধ করছে কিনা সেটারও বিশ্লেষণ আপনি হয়তো বলবেন, যে তাকে ফিরিয়ে দেবার জন্য যেই বারবার অনুরোধটা করছে, আহ্বানটা জানাচ্ছে, মানে এটি কি একটা বিশ্লেষণ কিনা? ওনার ওনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোটা কি সরকারের উদ্দেশ্য, নাকি বিষয়টাকে নিয়ে খেলাধুলা করা সরকারের উদ্দেশ্য? যদি খেলাধুলা হয় তাহলে না, উনি আসলে কিন্তু হবে না। ভারতকে নিয়ে আসতে হবে, বেঁধে নিয়ে আসতে হবে, প্লেনে দাঁড় করিয়ে নিয়ে আসতে হবে, ফার্স্ট ক্লাসে আনলে হবে না, ইকোনমি ক্লাসে আনতে হবে, ইকোনমি ক্লাসে আনলে হবে না, প্লেনের লেজে বসিয়ে আনতে হবে, মানে ইত্যাদি ইত্যাদি নাটক করাই যায়। মানে এখন আপনার উদ্দেশ্য নাটক করা হলে তো আমি সারা দিন নাটক করবেন। যেমন ধরেন, আমি একটা টক শোতে বলেছিলাম যে 5 জন ভালো সংস্কৃতি কর্মীর নাম বলেন যারা বিএনপি করে, 5 জন ভালো গায়কের নাম বলেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম বলেন যারা বিএনপি করে, 5 জন ভালো নজরুল সঙ্গীত গায়ে বিএনপি করে নাম বলেন, 5 জন ভালো নৃত্য শিল্পীর নাম বলেন, 5 জন ভালো অভিনেতার নাম বলেন, 5 জন ভালো কবির নাম বলেন, 5 জন ভালো লেখকের নাম বলেন, 5 জন ভালো সাংবাদিকের নাম বলেন। অর্থাৎ বুদ্ধিবৃত্তিক কাজের সঙ্গে এবং মননশীল সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত বা 5 জন আর্টিস্টের নাম বলেন ফার্স্টে। আপনি পারবেন না ভাই, আপনি দিস্তার পর দিস্তা রিসার্চ করতে পারেন, আপনি পাবেন না। সে কারণে বিএনপির বুদ্ধিবৃত্তিক যে দৈন্যতা, তার ফলে বিএনপির কর্মীরা দেখে অনেকে বলে আমি শেখ হাসিনাকে কি কি জানি কি ফিরায় আনবার চেষ্টা করছি। আরে ভাই, আমি করতে গেছি? আমি কি পুলিশ? আমি কি মন্ত্রী? আমি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে? আমি কি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে? আমি কি প্রধানমন্ত্রী? আমি কি করে শেখ হাসিনাকে ফিরে আসবো? আমি আইনজীবী, বটতলার উকিল হিসেবে আমি যেটুক বুঝি আমি ওইটুক বলি, রাজনীতির একজন কর্মী হিসেবে আমি যেটুক বুঝি আমি ওইটুক বলি, নাকি ওইটুক তোমাদের মন মতো না হলে বলাও যাবে না, তাই না? তো এই যে ইডিয়টিক কথাবার্তা বিএনপি বলে, আমার মনে হয় যে বিএনপির কিন্তু আমার মনে হয় যে মানে এরকম বোকার মতো কথা বলার চেয়ে চুপ থাকাটা বেটার। মুখ বাঁধা ছালার দাম কিন্তু লাখ টাকা। যতক্ষণ পর্যন্ত না তোমার স্টুপিডিটিটা একেবারে দৃশ্যমান হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি বরং বেটার ইউ কিপ কোয়াইট। আমি এটাই বলবো, মানে আমি ফিরায় আনতে চাই। আচ্ছা, হাউ ফানি, মানে হু এম আই টু ব্রিং হার ব্যাক এন্ড হাউ ইজ দ্যাট পসিবল? I'm not in charge of home, I'm not in charge of law, I'm not in charge of government, so even if I want to, how can I? আচ্ছা, এটাই বলা হচ্ছে, হ্যাঁ, যে আপনি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। কিন্তু তিনি যদি ফিরে আসেন বলে আপনার যে ধারণা, তিনি ফিরে আসলে আসলে কি পরিস্থিতি ভালো হবে? নাকি সেটি আরো মানে খারাপ কিছু? শুনেন ভাই, এই সরকার যে 3টা অগ্রাধিকার বললেন, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, দ্রব্যমূল্য, দ্রব্যমূল্য। আইন শৃঙ্খলা, 3টাতে অষ্টডিম্ব প্রসব করছে। এর উপরে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে, এইটা আমি এই বছরের শুরুতে বলছিলাম, সবচেয়ে বড় বেকায়দায় পড়বে এই সরকার। না পারবে তাকে ফাঁসি দিতে, ফাঁসি না দিলে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কেউ কেউ এমন অবস্থা তৈরি করবে যে দেশে একটা অচল অবস্থা তৈরি হবে। না পারবে তাকে মানে কারাগারে নিতে, কারণ শেখ হাসিনা বাংলাদেশে পাড়া দেওয়া মাত্রই নেতা কর্মীদের মধ্যে যে একটা উদ্দীপনা তৈরি হবে, সেই উদ্দীপনা সামাল দেওয়ার মতো শক্তি সরকারের আছে কিনা সেটাও একটা প্রশ্ন। এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা আমি মনে করিয়ে দেই, তখনও কিন্তু নমিনেশন হয় নাই। ওই যে বলে নমিনেশন না পেয়ে বলতেছি, তখনও কিন্তু নমিনেশন হয় নাই, নমিনেশনের আলাপও হয় নাই। এটা সম্ভবত 25 সালের এপ্রিল মের কথা, 2025 সালের এপ্রিল মের কথা। আমাদের একটা প্রোগ্রাম ছিল, আলোচনা, ওখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মেয়ে উপস্থিত ছিলেন, মেয়ের জামাইও উপস্থিত ছিলেন। এটা একটা মানে ইন্টালেকচুয়াল ফোরাম আলোচনা, মানে অডিয়েন্সের সামনে। সেখানে আমি বলেছিলাম যে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে সামলানো নেক্সট টু ইম্পসিবল কাজ। আওয়ামী লীগকে সবসময় বলাই হয় যে তারা বিরোধী দলে থাকবার জন্যই তাদের জন্ম, মানে তারা বিরোধী দল হিসেবে তাদের পারফরমেন্স এরকম। সেটা তারা দীর্ঘ পাকিস্তান আমলে বিরোধী দলে তারা তাদের ভূমিকা পালন করেছেন দীর্ঘ, মানে সেই চিন্তা করে দেখেন, সেই 47 থেকে আরম্ভ করে 71 পর্যন্ত বিরোধী দল। তারপরেও বাংলাদেশ স্বাধীন হবার পরে বিরোধী দল অনেক সময়, অনেকগুলো বছর।
বিরোধী দলে আওয়ামী লীগ হচ্ছে একটা আতঙ্কের নাম। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে ব্যাক করে এবং ওনার নেতা কর্মীরা তাতে যেভাবে একটা উজ্জীবিত হয়ে পথে নামবে বা ইয়ে করবে, এই পুলিশ আর এই ইয়ে দিয়ে আপনি তাকে সামাল দিতে পারবেন? আপনি তো মাইনাস আওয়ামী লীগই দেশ সামলাইতে পারতেছেন না, আইন শৃঙ্খলা সামলাইতে পারতেছেন না, কোনো কিছুই সামলাইতে পারতেছেন না। তো প্লাস আওয়ামী লীগ যখন মাঠে বিরোধী দল হিসেবে থাকবে, অবস্থা কি দাঁড়াবে আপনি একটু মানুষ পটে কল্পনা করেন তো। আমি এটুকুই বললাম। তাহলে কি আসলে হবে না হবে তাহলে কেন আসলে বোঝা যাবে। সরকার এত বারবার মানে শেখ হাসিনাকে ফেরানোর আবেদন করছে? আপনি অবশ্য নাটক শব্দটাও ব্যবহার করছিলেন, কারণ এইটা প্রশ্নটা এভাবে করবার একটা বিশেষ কারণ হচ্ছে ধরেন 14-15 তারিখের মানে খবরের কাগজগুলো যদি দেখি তাহলেও দেখছিলাম যে তারেক রহমান ভারতে যাচ্ছেন, প্রধানমন্ত্রী যাচ্ছেন, সেরকম প্রস্তুতি চলছে বা প্রস্তুতি শেষের দিকে, এরকম নানান রকম আলোচনা, সময়টাও নিয়ে আলোচনা হচ্ছিল, কখনো 21শে আগস্টের কথা হচ্ছিল বা প্রথম মানে এই সপ্তাহের মধ্যে যাবেন, এরকম খবর আসছিল। তারপরে দেখা গেল যে এনসিপির নেতারা নাহিদ ইসলাম আসিফ, মাহমুদ সজীব ভুঁইয়ারা তারা বেশ শক্ত ভাষায় বললেন যে তিনি যেতে পারবেন না, গেলে দেশের মানুষের সাথে গাদ্দারি হবে, এরকম কথা বললেন। এবং তারপরে দেখা গেল আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলা হচ্ছে যে তারেক রহমান যাবেন, কিন্তু তার জন্য শর্ত হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে, মানে সহায়ক পরিস্থিতি হলে তিনি যাবেন, এরকম একটা কথা বলা হলো। আসলে তিনি ভারতে যাবেন, ভারতে যাওয়ার জন্য শর্ত কি আসলেই শেখ হাসিনা ফিরিয়ে দেওয়া? শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এত জোর তাহলে কেন দিচ্ছেন? আপনি যে বিশ্লেষণটা দিলেন সেটি তো তারাও জানেন, তারাও বোঝেন। এই বিষয়ে তারেক রহমান সাহেব আমার সাথে আলাপ করেন নাই। তো ওনার মনের ভিতরে কি আছে এটা একমাত্র উনি জানবেন, ওনার কাছের ব্যক্তিরা জানবেন, আমি জানি না। আমি একজন অবজারভার হিসেবে আমি যা দেখি আমি আপনাকে তাই বললাম। আমার ক্যালকুলেশনে যদি একটা শর্ত দেয়া হয় ভারতে যাওয়ার, সেটা হচ্ছে কোনোভাবেই যেন শেখ হাসিনা বাংলাদেশে আসতে না পারে, এইটুকুই বললাম। আচ্ছা। শোনেন, তারেক রহমান সাহেব 17 বছর এক্সাইল ছিলেন লন্ডনে, শেখ হাসিনা যান নাই লন্ডনে। উনি কি এগুলা তাল বাহানা করছেন তারেককে ফেরত না দিলে লন্ডন যাব না? এইসব বাহানা আমার কাছে ভাই বাহানা, আর গুজ্জ কথা আমার সাথে কেউ শেয়ার করে নাই, তো আমি জানি না। তাহলে কি আপনার কি মনে হয়, বা যদি এটাও কি কোনো জানেন কিনা, তারেক রহমান কি যাচ্ছেন ভারতে? ভারতে যাচ্ছেন? আমার কি মনে হয় আমি তো বলে দিলাম, না, না, যদি ভারত হ্যাঁ, ভারতে যাচ্ছেন একদম কিনা। ওয়াদাবদ্ধ হয় যে কোনোভাবেই শেখ হাসিনাকে ভারত আসতেই দিবে না, শেখ হাসিনা প্লেনে চললেও ভারত প্লেন থেকে টেনে শেখ হাসিনাকে নামায় রাখবে, তাহলেই কেবলমাত্র সম্ভবত বাংলাদেশ সরকার ভারত সফরে যাবে। আচ্ছা, আচ্ছা। ভাই শুনেন শুনেন শুনেন, হ্যাঁ। ভাই শুনেন, ধরলাম শেখ হাসিনার কাছে পাসপোর্ট নাই, সরকার can issue a travel pass now at this moment. And Sheikh Hasina, if she really wants to come back, she can come back tomorrow. That's all I can understand. Rest, আপনারা চিন্তা করে বলেন, চিন্তা করে নিজেদের উত্তর নিজেরা খোঁজেন। এখন তারেক রহমান যাবেন কিনা, আপনার এই বিষয়ে আপনার মানে বিশ্লেষণ কি? জানি না। আচ্ছা, আপনি জানেন না। আমি জানি না, দুই রকম চাপ আছে, যেই চাপ জয়ী হয়। দুই রকম চাপ কোন কোন পক্ষ থেকে? একটা সফট চাপ যাওয়া উচিত, প্রতিবেশী বদলানো যায় না, একটা নতুন শুরু হওয়া উচিত, নতুন একটা ফ্রেশ স্টার্ট যেটাকে বলে সেটা হওয়া উচিত। ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো বিষয় আছে, মীমাংসিত এবং অমীমাংসিত। গঙ্গা পানি চুক্তি শেষ হচ্ছে এই বছর, কি হবে? 54টা অভিন্ন পানি আছে, নদীর পানি আছে, কি হবে? এইটার শর্ট করলে ওইটার শর্ট করলে তাড়াতাড়ি ভারত থেকে আনতে হয়, কি হবে? ভিসা বন্ধ থাকলে আমাদের দেশের মানুষ, আমাদের সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য একটু কম খরচে বেটার ট্রিটমেন্টে যেতে চায় তারা পড়ে যায় বিপদে। সো ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে। আর একমাত্র সেটা একটা লেখায় পড়ছিলাম, একটা কলামে একজন লিখেছেন যে একজন কেন আমি নামই বলি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন ভদ্রলোক, হ্যাঁ, উনি লিখছিলেন যে একমাত্র অতি ব্যাককল ছাড়া কেউ নেক্সট ডোর নেইবারের সাথে সম্পর্ক খারাপ করে না। অতি ব্যাককল মানুষই কেবলমাত্র নেক্সট ডোর নেইবারের সাথে সম্পর্ক খারাপ করে। উনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন। সো ওনারই ফেসবুক স্ট্যাটাসটা দেখলেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো এখন এইটা একটা চাপ আছে, হ্যাঁ, কিন্তু আরেকটা চাপ আছে যে আপনি জানেন বাংলাদেশে এখন রাইট স্পোর্টস এর একটা উত্থান, খুব শক্ত উত্থান।
পাকিস্তানের সঙ্গে আমাদের নতুন করে একটা এক ধরনের সম্পর্ক তৈরি হওয়া, তুরস্কের সাথে একরকম নতুন সম্পর্ক, মানে আর একটু দৃঢ় সম্পর্ক বিল্ড আপ করা, ৭৭টা আসন নিয়ে জামাতের পার্লামেন্টে থাকা, এই সব কিছুর তো একটা ইনফ্লুয়েন্স আছে। এবং দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই স্লোগান তো আমরা কিছুদিন আগে পর্যন্ত খুব খুব জোরে জোরে শুনতে দেখেছি। কিন্তু এই স্লোগানের মাঝখানে যখন আবার ভিসা ওপেন হলো, দেখা গেল এক রাতে ১.৫ লক্ষ আবেদন জমা পড়ে গেল, লাইন জট হয়ে গেল, সার্ভার ডাউন হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। সো এই আর কি। তো আচ্ছা দুই রকম চাপই আছে, দেখা যাক। আচ্ছা, একটু আরো ছোট ছোট করে দু একটা ইস্যু কথা বলে ফেলি। যে আগস্ট মাস যাচ্ছে, ২১শে আগস্ট গেল। ২১শে আগস্টের সেই বোমা হামলার মামলায় যারা আসামি ছিলেন সবাই বেকসুর খালাস পেলেন। মানে ২৪ জন মানুষ মারা গেছেন সেই বোমা হামলার ঘটনায়, কিন্তু কেউ সেই ঘটনায় দায়ী না। আচ্ছা, যারা খালাস পেলেন ঠিক আছে, তারা দায়ী না, কিন্তু কারা দায়ী সেই বিষয়ে কোনো তদন্তও হলো না। ওই সময় যেটা হয়েছিল, বিএনপি সরকারের সময় জজ মিয়া একটা নাটক হয়েছিল, সেটি পরবর্তীতে আসলে বিএনপিও বলেছে যে এটি আসলে কিভাবে কিভাবে হয়েছিল, নানান রকম ব্যাখ্যা ছিল। কিন্তু এখনকার যেটা দেখা গেল যে ২৪ জন মানুষ মারা গেল একটা বোমা হামলায়, মারা গেল যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কেউ এটার জন্য দায়ী না। এটি আসলে কেমন হলো? শারমিন, একটা চমৎকার সিনেমা ছিল নো ওয়ান কিলড জেসিকা। হুম, আমি জানি না আপনি দেখেছি। দেখেছেন কিনা। জেসিকা নামের একটা মেয়ে খুন হয় এবং হুম, আসামি পাওয়া যাচ্ছে না। তো নো ওয়ান কিলড জেসিকা। আহ দেখুন, এটা ২১শে আগস্ট হত্যাকাণ্ডটি, এটি বাংলাদেশের রাজনীতির মোড় পরিবর্তন করা একটা ঘটনা আমি বলবো। ২১শে আগস্ট ২১শে আগস্ট যদি বাংলাদেশে না ঘটতো, আমি জানি না বাংলাদেশের রাজনীতি, যেটা ৯১-তে শুরু হয়েছিল, একটা মোটা দাগের গণতন্ত্রের রাজনীতি, যে ৫ বছর এই দল ভোটে থাকবে, তারপরে বিরোধী দলে যাবে, আবার ভোটে আসবে, আবার যাবে, এই ধারাটা চালু থাকতো কিনা এই প্রশ্ন থাকে। বিকজ ২১শে আগস্ট আওয়ামী লীগের মধ্যে এমন একটা ভীতি তৈরি করেছিল বলে আমার ধারণা, আবারও বলছে আমার ধারণা, হুম, যে বিরোধী দলে গেলে তো নির্বংশ হবার সম্ভাবনা তৈরি হয় এই দেশে। হুম, সো কোনোভাবেই বিরোধী দলে যাওয়া যাবে না, সেটা আপনি তত্ত্বাবধায়ক বাতিল করে হোক, সেটা আপনি ব্যালট বাক্স ছিনতাই করে হোক, সেটা আপনি জাল ভোট দিয়ে হোক, হোয়াট এভার বি দ্য কেস, আই ক্যানট বি ইন দি অপোজিশন। কারণ অপোজিশনে গেলে নির্বংশ হয়ে যেতে হবে। সো ২১শে আগস্ট, এটা এটা আসলে না, এই মুহূর্তে যখন আমি বলবো, একদল আমাকে মাথায় তুলে নাচবে, আরেক দল আমাকে কুৎসিত ভাষায় গালাগালি করবে, দুটার কোনোটারই কিন্তু লজিক নাই। কিন্তু আমি আমার ধারণাটা বলছি। এক সময় না এক সময়, মানে যখন আজ থেকে ১০০ বছর পরে যখন এই সময়ে নিয়ে লেখা হবে, যাদের কোনো স্বার্থ থাকবে না এই সময়টাকে বিশ্লেষণ করতে, যারা কোনো দিকে টান থেকে লিখবেন না, হুম, কেবলমাত্র ইতিহাসের খাতিরে ইতিহাসকে দেখবেন, তারা হয়তো ২১শে আগস্টের যে ইম্প্যাক্ট, যেটা বাংলাদেশের রাজনীতিতে যে ভীষণ বড় একটা ইম্প্যাক্ট ২১শে আগস্ট অগোচরে রেখে গেছে, সেটার উপরে লিখবেন। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের সকল কিছুকে দলীয়করণ, বাংলাদেশে গুম বিচার বহির্ভূত হত্যাকে রাষ্ট্রীয়ভাবে মদত দেওয়া, এই সকল কিছুর পেছনে এই ২১শে আগস্ট ব্যাক অফ দ্য মাইন্ড, মেবি দ্যাট ওয়ার্ক, একটা 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 সময় হয়তো এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান হবে, গবেষণা হবে এবং লেখা হবে। তো তার আগ পর্যন্ত আমি আপনাকে এইটুকুই বলি, কোনো অন্যায়, নাথিং গোজ আনপানিশড অ্যান্ড আনচ্যালেঞ্জড। ২১শে আগস্ট আজকে আপনি হাত ধুয়ে ফেলছেন, নো ওয়ান কিল জেসিকা, নো ওয়ান নো ওয়ান কন্ট্রিবিউটেড অন 21st August ইনসিডেন্ট, ফাইন, খুব ভালো। বাট কে জানে এটা সামনে আর ৫ বছর, আর ৭ বছর পরে আরো একটা, আরো ভয়ঙ্কর ২১শে আগস্ট হবার পথ তৈরি করে দিচ্ছে কিনা। হুম। আমি শুধু মানে এটুকুই বলবো, কোনো অন্যায়কে আপনি মাটি চাপা দিয়ে রাখলে সেখান থেকে এর চেয়েও ভয়াবহ অন্যায়ের জন্ম হয়। তখন এটা যেমন এই এটা এটা ঘটনা, ল অফ নেচার।
জি, তখন যেমন এই ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছিল। মানে অনেকদিন আওয়ামী লীগ সরকারের সময় হলি আর্টিজান একটা বিশাল বড় ঘটনা। তারপরে বেশ নানান রকম কোথাও নাটক, কোথাও জঙ্গি তৎপরতা দমন, নানান রকম কিছু করে জঙ্গি তৎপরতা একরকম দমনের মধ্যে থাকলো। তারপরে এখন আবার খুব দেখা যাচ্ছে খুব বোমা আতঙ্ক ইদানিং, এবং জাতিসংঘও বলছে বাংলাদেশে আল কায়দার তৎপরতার কথা, উদ্বেগ জানাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মানে আওয়ামী লীগ সরকার একটা বিষয় সেল করতো যে তারা না থাকলে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে, বা আন্তর্জাতিক বিশ্বে ওই বিষয়টা সেল করতো। মানে তাদের কথাটা কি আসলে বাস্তবতায় প্রমাণ হচ্ছে, নাকি আসলে এখানে কোনো ষড়যন্ত্র? এখন বাস্তবতা বা ষড়যন্ত্র যেটাই হোক, এটা শেষ করবার দায়িত্ব তো সরকারের। সরকারের কাছে সমস্ত টুলস এন্ড অ্যাপারেটাস আছে, এটা তো আমার আপনার হাতে নাই, বিরোধী দলের হাতেও নাই। আপনি পুলিশ বলেন, প্রশাসন বলেন, আর্মি বলেন, বিজিবি বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, সবই তো সরকারের হাতে। এখন সরকার যদি এটাকে শক্ত হাতে, ষড়যন্ত্র বা বাস্তব যেটাই হোক, দমন করতে না পারে, তাহলে কি প্রমাণ হবে জানেন? প্রমাণ হবে বিএনপি মানেই খাম্বা, বিএনপি মানেই লোডশেডিং, বিএনপি মানেই গ্যাসের অভাব, বিএনপি মানেই চাঁদাবাজি, বিএনপি মানেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপি মানেই হচ্ছে জঙ্গিবাদ। সো এটা যদি বিএনপি নিজের ভালো, পাগলেরা কি মানে নিজের ভালোটা কি পাগলও বোঝে? তো বিএনপি যদি না বোঝে, এবং আমরা যারা বলছি আমাদেরকে যদি শত্রু জ্ঞান করে গালাগালি করে এবং বারবার বলে তোমাকে রুমিন ফারানা বানাইছে বিএনপি, কি বিপদ, কি বিপদ। মানে নিজের ভালো তো পাগলও বোঝে। আমি শুধু এইটুকুই বলবো, বিএনপি যদি এই জায়গাগুলোতে স্টিয়ারিং এ বসে নিজেদের এই কালিমা মোচন করতে না পারে, যেটা 1 থেকে 6 যে কালিমা ছিল সেটা যে রিপিটেশন আমরা আবার এই 2026-এর পর থেকে দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু 100 টাকার লাঞ্চ, 200 টাকার শার্ট, 300 টাকার মানে গাড়ি বহর, সরকারি গাড়ির তেল নেব না, এগুলো কিন্তু আপনাকে 10% বেতন সরকারি খাজানায় জমা দেওয়া আর খাল খনন, এটা কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না। মানুষ কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে। আপনি আপনার টিম সহ 2001-এ পড়ে থাকতে পারেন, বাট এটা কিন্তু 2026। তখন কিন্তু মানুষের হাতে সেলফোন ছিল না। তখন কিন্তু যে কেউ রাস্তায় দাঁড়ায়, একটা দোকানি কিংবা একটা নিম্ন মধ্যবিত্ত মানুষ যে বাজারে গেছে, কিংবা একজন সিএনজি ড্রাইভারের মতামতটা ঠাস ঠাস করে এরকম নিয়ে নিয়ে ফেসবুকে ছাড়তে পারতো না 2001 সালে। এখন কিন্তু পারে। তো আপনাকে বুঝতে হবে সময় পাল্টে গেছে। আরো একটু এই কথাটা এই জিজ্ঞাসা করি যে সম্প্রতি দেখলাম, মানে বিষয়টা নিউজ ফিডে বেশ আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে যে আহ, সাবেক শিক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি, তার স্বামী মারা গেছেন, তিনিও একজন ব্যারিস্টার আইনজীবী। তিনি মারা গেছেন, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, মুক্তি থেকে মানে সেখান থেকে তিনি আবার জেলখানায় গিয়ে ঢুকেছেন। দীপুমণি না, শুধু আরো মানে আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিলেন বা তারা ছিলেন, তাদের আসলে সবারই কম বেশি এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। যখন বিএনপি যখন বিরোধী দলে ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিএনপি নেতাকর্মীরাও এরকম নানান রকম, তারা এরকম মিথ্যা মামলা, ভুয়া মামলা, হয়রানিমূলক মামলার শিকার হয়েছে এবং হয়রানিও হয়েছে, অবিচার হয়েছে। তো এখন কি সুবিচার হচ্ছে? আমি তো বলি, ওল্ড ওয়াইন ইন নিউ বটল, নাথিং হ্যাজ চেঞ্জ। কিচ্ছু বদলায় নাই, কিচ্ছু বদলায় নাই। সেই ভিকটিম এজাহারে বদলেছে। হ্যাঁ, ভিকটিম বদলেছে। ভিকটিম বলতেছে, হ্যাঁ হুম, ভিকটিম বলতেছে। এখন আমার ভয়টা কি, an eye for an eye will make the entire society blind। এবং এই যে এখন হচ্ছে, আওয়ামী লীগ আবার হুঙ্কার দিচ্ছে এসে একটা একটা করে দেখে নেব। হুম, হুম। হ্যাঁ, তারা নিজেরাই বলে ফেসবুকে, আপনি খুলেন কমেন্ট গুলো দেখেন, যে আমাদের বাড়ি পুড়িয়েছে, পাড়া সহ জ্বালিয়ে দেব, গ্রাম সহ জ্বালিয়ে দেব। তো এই জল, এই অগ্নিকুণ্ডেই আমরা থাকবো। আর আপনারা যারা কোনো মতে বিদেশে চলে যেতে পারছেন, আপনারা জীবনটা নিয়ে বেঁচে গেছেন। আর আমরা যারা বাংলাদেশে জন্মাইছি এবং বাংলাদেশে আসি, আমরা এই আগুনে পুড়েই মরবো। এইটুকুই আমি বলবো, আর কি বলবো বলেন, আমার আর এর বেশি কিছু বলার নাই। একটা একটা নতুন আশা, একটা নতুন স্বপ্ন, সেই স্বপ্ন 100 টাকার লাঞ্চ আর 200 টাকার শার্টে আটকায় গেল। এই স্বপ্নটা তো দেখি নাই রে ভাই। আমরা তো আরো বড় স্কেলে স্বপ্নটা দেখছিলাম, আরো বিস্তৃত পরিসরে একটা বেটার বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম। নসিব খারাপ, এই বলি। নসিব খারাপ। আপনার আচ্ছা, এই প্রশ্নটাও একটু করি, যেহেতু মানে একই আপনি বলছেন ওল্ড ওয়াইন ইন নিউ বটল। আপনি আইনজীবী, আপনার কাছে কি ইনারা কেউ আসেন যারা আসলে এখন অবিচারের শিকার আসেন, বা আপনি তাদেরকে কোনো রকম ভাবে আইনি সহায়তা দিবেন যদি তারা আসে?
না, ইন্টারেস্টিংলি আমার কাছে কিন্তু কোনো পলিটিক্যাল মামলা এখন পর্যন্ত আসে নাই। কোনো পলিটিক্যাল মামলা এখন পর্যন্ত আসে নাই। আমার যেটা আরো আরো ইন্টারেস্টিং শারমিন, আমার আমার নেতাকর্মী যারা মানে হাসের ইলেকশন যারা করছে, রুমিন ফারহানার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের ইলেকশন যারা করছে, তাদেরকে হরে ধরে মামলা দেওয়া হচ্ছে, হরে ধরে মামলা দেওয়া হচ্ছে, এবং সেগুলার জামিন করতে করতেই আমার অর্ধেক দিন পার হয়। হুম। কিন্তু ওই আগের সরকারের কারো না, ওদের কোনো মামলা আমার কাছে এখন আসে নাই। মানে যদি আসে আপনি নেবেন? আমি দল হিসেবে তো মামলা দেখবো না, আমি দেখবো যে মামলায় সাবস্ট্যান্সটা কি। মামলার এখন যদি এখন ধরুন আহ, মানে একজন প্রফেসরের বিরুদ্ধে হত্যা মামলা হয়, হুম। ইউ আন্ডারস্ট্যান্ড, মানে এটা সাবস্ট্যান্স কি দাঁড়ায়, তাই না? প্রফেসর, তো খেলোয়াড়, সঙ্গীত শিল্পী সবার বিরুদ্ধেই হতে মামলা। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। হ্যাঁ, তো আসে, এবং প্রথমে তো প্রাথমিকভাবে যেটা আসে সেটা হচ্ছে জামিনের আবেদন। জামিন কিন্তু খালাস না, হুম। জামিন হচ্ছে একটা ইন্টারিম রিলিফ। মামলা চলমান থাকবে, যদি সাজা হয় আপনি কারাগারে যাবেন, এবং মানে জামিনটা কিন্তু একটা অধিকার, হুম। জামিনটা আদালতের একটা ডিসক্রিপশন। এখন আমার কাছে কোনটা ভয় লাগে জানেন? আমাদের আদালতগুলোর উপর সরকার তাদের পিপি, এপিপি, ডিএজি, এজি দিয়ে নজর রাখে যে কোন কোর্ট জামিন দিচ্ছে, বেশি বেশি রিলিফ কোন কোর্ট দিচ্ছে, সেই কোর্টের পাওয়ার চেঞ্জ করে দেওয়া হয়। সেই কোর্টে অ্যাটর্নি জেনারেল এসে ওপেনলি ধমকায় দিয়ে যায়। ধমকায় মানে এই আপনি বেল দিচ্ছেন কেন, এরকম তো না। ধমকানোটা হয় ঘুরিয়ে ধমকানো। এগুলো আমার আমার নিজের চোখের সামনে আমি ঘটতে দেখি আজকাল। এগুলো আমি আমার 25 বছরের প্র্যাকটিসে দেখি নাই স্বামী। জজ সাহেবরা এখন ভয়ে থাকেন, আমি আমি উচ্চ আদালতের কথা বলছি, হুম। ওনারা এখন ভয় থাকেন জামিন দেবেন কি দেবেন না। আমি আমি ইন্টারিম রিলিফের কথা বলছি। আগে তো খালাস হতো বা কনভিক্টেড হতো রাজনৈতিক পরিচয় দেখে। হুম। হ্যাঁ, বড় নেতা হইলে কনভিক্টেড, মিথ্যা মামলায় সাজা দিত। কিন্তু এখন তো জামিনটা পর্যন্ত ডিসাইডেড হয় এজি, ডিএজি, এজি এদের চোখের ইশারায়। এটা ভয়ঙ্কর না ব্যাপারটা? এটা আরো বেশি পিছনে যাচ্ছি আমরা। রুমিন ফারহানা, শেষ করব, কিন্তু শেষ করার আগে আপনার রাজনৈতিক পরিকল্পনা কি? মানে বিএনপিতে ছিলেন, সেখান থেকে চলে আসলেন, স্বতন্ত্র নির্বাচন করলেন, এমপি আপনি হলেন আবারও। তার সামনে আপনার রাজনৈতিক পরিকল্পনা কি? আমি মানুষের সাথে ছিলাম, মানুষের সাথে আছি, মানুষের সাথে থাকি। আজকে যদি আমার কথা কোনো দলের ভালো লাগে, আপনি নিশ্চিত থাকেন তারা ক্ষমতায় আসার পর আমার কথা তাদের সবচেয়ে বেশি তিতা লাগবে। আজকে যেমন বিএনপির তিতা লাগছে, আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে, আওয়ামী লীগেরও আমার কথা সমান তিতা লাগবে। সো আমি আপনি সর্বদা মানুষের বিরোধী সাথে দল। আমার কাছে রাজনীতিবিদ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ।